সকাল সকাল এলো ঝমঝমিয়ে বৃষ্টি, মানে এত জোর বৃষ্টি যে কি বলবো, পুরো মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গেল সকাল সকাল। আর আমি সকাল সকাল ব্লগটাও শুরু করে দিলাম, একদম সকাল আর্লি মর্নিং পুরো, যেহেতু বর সকালবেলায় খেয়ে বেরোবে সেই জন্য তো আমাকে সকালবেলায় উঠতে হয়। আর ওঠার পরে কোনো রকম বাসি কাজ করেছি, তারপরেই শুরু হয়ে গেল একদম বৃষ্টি আর বৃষ্টি। তো বৃষ্টিটা দেখবো বলে একটুখানি দরজার সামনে এসে দাঁড়ালাম আর ব্লগটাও শুরু করলাম, যেহেতু তোমাদের বললাম। তো শুভ সকাল শুভ সকাল শুভ সকাল সবাইকে, তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত নতুন ব্লগে। আর অলরেডি কিন্তু আমার রান্নাবান্না হয়ে গেছে, আর লাস্টের দিকে যে আমড়ার চাটনিটা করছি না সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ আমি ব্লগটা শুরু করেছি, মানে রান্নাটা যেহেতু তাড়াহুড়ো থাকে সেই জন্য রান্নাটা হয়ে গেছে, লাস্ট ফিনিশিংটা হলেই হয়ে যায়। আর তারপরে হচ্ছে মশলা ঢালতে হবে আমাকে মশলার কোটোতে। মশলা শেষ হয়ে গেছে, মানে শেষ হয়নি, মানে অল্প অল্প হয়ে গেছে। আর যেহেতু মায়ের শরীর খুব খারাপ থাকে, মায়ের শরীর ভালো থাকে না, আমাকে তো ও বাড়িতে যেতে হয়, ও বাড়িতে থাকতে হয়, তো সেই জন্য আর কি এইগুলো করে রেখে যাওয়া, মানে কোনো যাতে মশলাপাতি খালি না থাকে আমি সমস্ত কিছু আর কি রেডি করে যাই। যখন আমি আসতে পারি না, হয়তো মায়ের শরীরটা বেশি খারাপ হলো, আমি আসতে পারলাম না, যাতে আমার শাশুড়ি মার কোনো কিছু খুঁজে পেতে অসুবিধা না হয়। আর তোমরা সকলেই জানো পরিবারের ব্যাপার, তো বিয়ের মোটামুটি কিছুদিন পরেই হয়ে গেলাম আলাদা। আর আলাদা হওয়ার পেছনেও অনেক রিজন থাকে, অনেক কারণ থাকে, যেগুলোর জন্যই আলাদা হতে হয়। কিছু মানুষ আছে জানো তো, মানে কারুর ভালো দেখতে পারে না, কারুর মানে কষ্টটাকে ফিল করতে পারে না, বা কারুর জীবনে বা লাইফে কোনো যদি সমস্যা থাকে সেটার পেছনে কি কারণ সেটা না বুঝে না জেনে নানান রকম কুমন্তব্য করতে থাকে। আমি সেই মানুষগুলোকে বলি যে মানুষের জীবনে অনেক রকম ঝড়ঝাপটা আসতে পারে, আজকে তোমার জীবনে কোনো ঝড় নেই বলে ইন ফিউচার তোমার জীবনে কোনো ঝড় আসবে না, কোনো খারাপ হবে না কিছু, সেটার গ্যারান্টি তুমি দিতে পারো না। কিন্তু সেই অবুঝ মানুষগুলোকে কে বোঝাবে বলো তো? তাদের মাথায় কিচ্ছু আসে না, তারা ঘরে বসে থাকে, স্বামী রোজগার করে আনে, স্বামীর পয়সায় বসে বসে খায়, আর কিভাবে মানুষের পেছনে লাগা যায়, মানুষকে অপমান করা যায়, অপদস্থ করা যায়, সেই চিন্তাই মানুষ করে থাকে। ঠিক আছে, তো এরকম অনেক কিছু কারণ আছে যার জন্য আর কি আমার পুরো সংসারটাই আলাদা হয়ে গেছে। আর আমার যে লাইফ পার্টনার সে এত ভালো কি বলবো, মানে এত কর্তব্যপরায়ণ, এত ভালো মনের একটা মানুষ, সেই মানুষটার কে কষ্ট দিতে গেলেও দুবার ভাবতে হবে, মানে এতটা ভালো। কিন্তু কিছু করার নেই, ওই যে বললাম পরিস্থিতির শিকার মানুষ হয়। আর সেই জন্যই আর কি আমার এই যে ছোট্ট রান্নাঘর দেখতে পাচ্ছ, আর যেহেতু এটা আগে বারান্দা ছিল তো সেই জন্য রান্নাঘরটা আর কি, মানে আমি রান্নাঘর বানিয়ে নিয়েছি বারান্দাটাকে, কারণ আমাকে তো কোথাও না কোথাও রান্নার জায়গা সেট করতে হবে, তাই না? রান্না করতে হবে, কারণ ওই এক রান্নাঘরে গিয়ে রোজের মানে ঝগড়াঝাঁটি অশান্তি আমার ভালো লাগে না। আর তোমরা জানি না আমাকে এতদিন দেখে কতটা বুঝেছো বা কতটা চিনেছো আমি জানি না, মানে আমার এই জিনিসগুলো একদম ভালো লাগে না। আমি মানে খুব সাদা সিম্পল মনের একটা মানুষ, আমার কাছে ভালোবাসা ছাড়া মানুষের জন্য আর কিছু নেই। আমার সাথে যে খারাপ ব্যবহার করে জানো তো, আমার মনে হয় কি পরক্ষণে সে যদি এসে একটা হাসি মুখে আমাকে বোন বলে বা দিদি বলে বা মেয়ে বলে যে যাই বলে সম্বোধন করুক না কেন, তার কিছুক্ষণ আগে দেওয়া সেই পিঞ্চগুলো, সেই কষ্ট দেওয়াগুলো আমি এক নিমিষে ভুলে যাই। তো আমি জানি না এই কথাগুলো আজকে হঠাৎ করে কেন বলছি ব্লগে। তো তোমরা আমাকে জানতে চেয়েছো, তো একটু একটু করে তো জানবে, তাই না? আমার লাইফ, আমার সমস্ত কিছু তোমাদের একটু একটু করে আমি সমস্ত কিছু তোমাদের বলবো, তোমাদের সাথে শেয়ার করব। শুধু তোমরা এভাবেই আমার সাথে থেকো, কারণ তোমাদের সাথ, তোমাদের ভালোবাসা যেরকম আগে আমার দরকার ছিল, এখনও আমার অনেক 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 দরকার। কারণ এই জীবনে না সমস্ত দায় দায়িত্ব যখন একটা মেয়ের ওপরে এসে পড়ে, বাবা মায়ের, তাদের অসুস্থতা, তাদের সমস্ত কিছুর দায় দায়িত্ব যখন একটা মেয়ের ওপর এসে পড়ে, তখন তার কত বড় চাপ, কত বড় প্রেশার হয় তোমরা একটু চিন্তা করলে বুঝে দেখতে পারবে। কারণ আমার মা আমার বাবা দুজনেই অসুস্থ, বাবার
2বার সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে, ব্রেনে ব্লকেজ আছে, মায়ের হচ্ছে স্ক্লেরোডার্মা ডিজিজ, তো তারা পুরোপুরি ওষুধের ওপরে বেঁচে আছে। আর আজকালকার দিনে ওষুধের কত দাম তোমরা ভালো করে জানো, আর সমস্ত কস্টলি ওষুধ আমার মা খায় আর কি, বাবারও লাগে, মায়ের বেশি লাগে, কারণ মায়ের যে ডিজিজটা স্ক্লেরোডার্মা, তোমরা একবার নেটে সার্চ করে দেখো এই রোগটা কেমন ধরনের, তাহলে তোমরা বুঝতে পারবে যে আমার মা কতটা কষ্ট নিয়ে চলাফেরা করে, মানে কতটা কষ্ট নিয়ে, শুধুমাত্র ওই যে হাসি মুখটা তোমরা দেখেছো না, শুধুমাত্র আমার জন্য, যে না আমার মেয়ে কষ্ট করে, আমার মেয়ের জন্য আমাকে বাঁচতে হবে, আমার মেয়েকে দেখতে হবে, কারণ আমার কিছু হয়ে গেলে ওই যে আমার মেয়ে ভেঙে পড়বে। আমার মা তো এটা জানে যে আমার মায়ের সাথে ঝগড়া করি, যাই করি, ভালোবাসা খুনসুটি সব কিছু মায়ের সাথে, আর মা ছাড়া আমার দুনিয়া পুরো অন্ধকার, ওখানেই থেমে যায়। আর সেই জন্য প্রচেষ্টা সব কিছু আমার মায়ের জন্য, মায়ের জীবন, মায়ের ওষুধ, মায়ের সমস্ত কিছুর জন্য। যে সমস্ত মানুষেরা ঘরে বসে স্বামীর পয়সায় শুধু খেয়ে অন্যের পেছনে লাগো না, তারা একবার দায়িত্ব পালন করে দেখবে, বাবা মায়ের দায়িত্ব, তাদের ওষুধ, তাদের অসুখ বিসুখ, ভালো মন্দের সমস্ত কিছু একটা পুরুষ মানুষ যা করে সেটা মাথায় নিয়ে দেখবে, তখন মনে হবে যে না, বিষয়টা অতটা সোজা নয়। তো কারুর সম্বন্ধে কটূক্তি করতে গেলে আমি তোমাদেরও বলছি একবার তার বিষয়ে না জানবে, ওই লোকের মুখে শোনা নানান কিছু দেখা বিষয়ে তোমরা যাবে না, কারণ একটা মানুষের মানে কিছু ঘটে কিছু রটে, এরকম আছে। তো কোনো মানুষের লাইফ নিয়ে কখনো হাসি মজা করবে না, কারুর সম্পর্কে ভালোভাবে না জেনে কখনো কটূক্তি করবে না, কারণ তাদের মনের যে কষ্টটা না, তার থেকে যদি একটা হাই বেরোয়, সেই হাইটা গিয়ে কিন্তু তোমার কাছেই লাগবে, মানে তোমার ওপরে গিয়েই সেই হাইটা লাগবে, যে ইস আমাকে এভাবে বলল। এই কষ্টের সম্মুখীন যেন তাকে একদিন হতে হয়, এই যে মনের ভেতরের হাইটা না, এই অভিশাপটা ঠিক লাগে একদিন না একদিন। তো এই জন্য বলছিলাম আর কি। যাই হোক, তো আজকে সকাল থেকে ব্লগটা শুরু করেছি, আর ব্লগে তোমাদের আর কি দেখাবো বলো, এখানে নলেজেবল কিছু না থাকলেও তবু একটা মানুষ সম্পর্কে জানা যায়, তাদের ভালো মন্দ বিচার করা যায়, কিন্তু পুরোটা যায় না, পুরোটা বিচার করা যায় না, একটা মানুষকে 10 মিনিটের 15 মিনিটের ভিডিও দেখে বিচার করা যায় না। আর তোমরা জানো ভাইরা যে ইসলামিক ভিডিও আমি কতটা ভালোবেসে বানাই, কারণ আমার ভালো লাগে, তাতে সমাজ কি বলল, কে কি বলল আমার তো দেখার বিষয় নয়, কারণ ভক্তি, বিশ্বাস, ভালোবাসা, হ্যাঁ এটা কিন্তু, এই বিশ্বাসটা কিন্তু ভেতর থেকে জন্মায়, এটা কিন্তু কেউ জোর করে কারোর ওপর চাপিয়ে দিতে পারে না। সেই জন্য আমি ইসলামিক ভিডিও বানাই বলে আমাকে লোকে এমনও বলে, মানে আমার মানে কি বলবো, ঘরের লোকের মুখ থেকেও শুনতে হয়েছে মুসলমান, গরু খেগো, হ্যান খেগো, আরও কত কি, কিন্তু তারপরেও কিন্তু আমি ভিডিও বানাই। কেন বানাই? কারণ লোকে তো বলবেই না, লোকের কাজই তো বলা, লোকের কাজ বলা, মানুষকে পিঞ্চ করা, মজা লোটা, এটাই লোকের কাজ। তো তারা তাদের কাজ করুক না, আমার কাজ আমি করি, কে কি বললো তাতে আমার এক কানের পাশ দিয়ে সেই কথাগুলো উড়ে যায়, কারণ আমার স্বামী আমাকে সাপোর্ট করে, সে আমাকে কোনো কিছুতে বাধা দেয় না, সে জানে যে আমার বউ যে কাজগুলো করছে সেই কাজগুলোর মধ্যে অন্যায় কিছু নয়, অন্যায় কিছু যদি থাকতো তাহলে সে কি মেনে নিত? সে মেনে নিত না, সে ওই জন্যই আমাকে সাপোর্ট করে। তো যাই হোক, সংসারের সমস্ত কাজ করে ফেলেছি, আবার ও বাড়িতেও আমাকে মানে যেতে হবে, মায়েরও শরীরটা খুব খারাপ, তারপরে মামাবাড়ির ঝামেলা আছে, সেখানে মানে হিয়ারিং কোর্টের ডেট আছে, সেখানে যেতেই হবে মাকে, যেহেতু ওই যে রেকর্ডের ব্যাপার জমি জায়গার ওই একটা ব্যাপার আছে। তো সেই জন্য মা অসুস্থ থাকা সত্ত্বেও মাকে আমাকে ওখানে নিয়ে যেতে হবে, এবং কোর্টেতে নানান রকম মায়ের যে ডকুমেন্টসগুলো আছে, কাগজপত্রগুলো আছে, সেগুলো সাবমিট করে আসতে হবে, কারণ সেগুলো সাবমিট করলে তাহলে কোর্ট বুঝবে যে না এই মানুষটা সত্যি অসুস্থ, এবং তার এরকম সবসময় ডেট পড়লে তার আসা সম্ভব হবে না, বা ইন ফিউচার আবার ডেট পড়লো, যদিও পড়ে না আমি জানি হয়তো, কারণ এটা তো আর সেই রকম না, এটা হচ্ছে ওই আর কি বলে রেকর্ড হবে জমি জায়গা, সেটার জন্য। তো এটা বারবার যেতে হবে না আমার যা মনে হয় যতদূর।
তো সেই একটা টেনশান রয়েছে যে মাকে নিয়ে যেতে হবে। তো সমস্ত কিছু টেনশান নিয়ে তোমাদের সৌমিয়াদি চলে, সমস্ত কিছু টেনশান নিয়েও সে হাসি মুখে চলে, সমস্ত দায় দায়িত্ব সে পালন করার চেষ্টা করে। আমি উপরাল্লার কাছে, আল্লাহ পাকের কাছে, ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, তোমরা যে যাই বলো না কেন, তোমাদের কিন্তু ক্রিয়েটার সেই একজন, তার কাছে সমস্ত সময় আমি প্রার্থনা করে থাকি যে আমি যেন পারি। তা আমি বললাম যে ঠিক আছে, মা বলছিল তাহলে আমি নিয়ে আসবো। মায়ের শরীর খুব খারাপ, ডাক্তারখানায় নিয়ে যেতে হবে 2-1 দিনের মধ্যে। সেই পরশু দিনকে বলেনি কি হয়েছে, মেন গেটটার সামনে হঠাৎ করে এক পাশ অবশ হয়ে গেছে, সে ওখানেই বসে আছে আর উঠতে পারছে না। এত গরম পড়েছে যে বলার কথা নয়, পুরো মানে ভাদ্র মাসের গরম, তোমরা তো সবাই জানো ভাদ্র মাসের গরম মানেই হচ্ছে ঘেমে ঝোল হয়ে যাওয়া গরম, তাই না? তো বর চলে গেছে ডিউটিতে, আর আমারও ঘর ফর সব পরিষ্কার হয়ে গেছে, সব কাজ হয়ে গেছে। আর এখন হচ্ছে যেটা করতে হবে সেটা হচ্ছে স্নান করতে হবে। স্নান করে তারপরে আমার যে ভিডিওর কাজ আছে সেগুলোকে তো করতে হবে, তাই না? তো সেই কাজগুলো করতে হবে, সেগুলো করব। মোটমাট দুপুরটা আমার এভাবেই কাটবে, বাকি তারপরে আরও দেখতে হবে আরও কি কাজ আছে কি না আছে। তো আমি জানি না তোমাদের ব্লগ কেমন লাগছে, আর তোমরা তো কোশ্চেন অনেক করছো যে কি বৃত্তান্ত, তুমি কে, আরও ভালো করে জানতে চাই। তো অবশ্যই আমি ভিডিওতে আস্তে আস্তে তোমাদের সব কিছু বলবো, ঠিক আছে? তো এখন যাই, তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার কথা হবে। একটুখানি ছাদে এলাম। আজকে যা ঝমঝমিয়ে বৃষ্টি এসেছিলো সে তো বলার নয়, মানে রোদ ছিল, হঠাৎ করে মেঘ হয়ে পুরো ঝমঝম করে বৃষ্টি চলে এলো। তো জামা কাপড়গুলো মোটামুটি শুকিয়ে গেছে আমার, ওগুলো তুলে একটু একটু ভেজা ছিল, তুলে মেলে দিয়েছি। আর এখানে দেখো, তোমাদের আগের দিনের ব্লগে আমি ফুলগুলো দেখিয়েছিলাম, ছাদের ওপরে এই যে বস্তায় মাটি আছে। তো মাকে বলেছিলাম, মানে আমার শাশুড়িমাকে বলেছিলাম, মা নয়নতারা ফুল গাছ খুব ভালো, মানে ফুল হয়, বেঁচে যায় গাছ লাগালে, তো তুমি নিয়ে এসো না, এখানে লাগাবো। তো সেই জন্য এই যে মা এখানে লাগিয়েছিল। চলো তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাই। হ্যাঁ, কত ফুল ফুটেছে গাছে, কত ফুল ফুটেছে গাছে। আর ফুল তো খুব সুন্দর জিনিস হয়, ফুলকে কেনা ভালোবাসে, তাই না? তো আর বৃষ্টি হয়েছে, তো মানে বৃষ্টির জলটা পড়লে গাছগুলো যেন একদম মানে প্রাণ খুঁজে পায়। যেমন আমরা মানুষ, আমাদের তেষ্টা পেলে মানে গলা শুকিয়ে যায়, মনে হয় কতক্ষণে জল খাবো, জল খেলে ভালো লাগে, তো গাছেদেরও ঠিক সেই রকমই। আর এখানে দেখো একটা, এটা কি কাঞ্চন ফুল গাছ, তো এটারও চারা লাগিয়েছিল মা বস্তায়, তো এই গাছটাও বেশ সুন্দর হয়ে বেঁচে গেছে। আর এখানে তুলসী গাছ, কত তুলসী গাছ হয়েছে দেখো, মানে এইগুলো না, এই যে এই মঞ্জুরিগুলো পড়ে এমনি এমনি গাছ হয়, তো কত গাছ হয়েছে। এখানে গাছ হয়েছে, এখানে গাছ হয়েছে, আর এখানে মানে তুলসী পাতা তো খাওয়া ভালো, সেটা রাম তুলসীর পাতায় সর্দি কাশির জন্য ভালো, তাই না গো বলো? কিন্তু এখানে এমনি তুলসী অনেক গাছ হয়েছে। তো এই যে, তো এটা আমার খুব ভালো লাগে, খুব ফুল, সত্যি ভালো লাগে ফুল, মানে আমার খুব ভালো লাগে। তো এখন যাই হোক, আমার তো সব হয়ে গেছে, এখন স্নান করতে হবে। তো যাই, স্নানটা করে ফ্রেশ হয়ে আসি, তারপরে আবার দেখা যাচ্ছে। চলো যা যাক। আর বেশ ভালো লাগছে, আকাশটা পুরো বৃষ্টির পর একটা সুন্দর ওয়েদার হয় না, মানে সেই রকম অবস্থা। ছাদটাও ভেজা ভেজা, আবার জলটা শুকিয়েও গেছে, টেনে নিয়েছে পুরো ছাদে। স্নান হয়ে গেল, তাড়াতাড়ি করেই স্নানটা করে নিয়েছি। তো এবার জামা কাপড়গুলো ছাদে ভাবছি মেলেই দিয়ে আসি, ঘরে মেলবো না, কারণ এখন তো বৃষ্টি পড়ছে না, সেই জন্য ছাদে যাই। আর এই যে হাফ শুকনো নয়, অল্প অল্প ভেজা ছিল, সেই জামা কাপড়গুলোও ভাবছি বাইরে যখন রোদটা আছে দিয়ে দিই, পুরোটাই একদম শুকিয়ে যাবে। আর ফ্যানের তলায় দিয়ে শুকালে না জামা কাপড় কেমন নরম নরমই হয়ে থাকে, আর একটা কেমন বিচ্ছিরি গন্ধ হয়ে যায়, তাই না বলো? আর রোদে শুকালে দেখবে জামা কাপড়গুলো যেন একটা মানে খুব ড্রাইনেসটা বেশি থাকে, বেশ গরম গরম একটা ভাব থাকে, ভালো লাগে বেশ, আর কোনো দুর্গন্ধও হয় না। আর মানে বর্ষাকালে জামা কাপড়ে যে গন্ধ হয়ে যায়, আলমারির ভেতরেও জামা কাপড়গুলো প্রচণ্ড গন্ধ হয়ে যায়, কিন্তু কিছু করার নেই, আর কি করা যাবে বলো? তো আজকে তো এই যে এই পর্যন্তই, কি করলাম কি না করলাম, আর তোমাদের তো বলাই হয়নি আমি আজকে কি রান্না করলাম। সেই তো আমরা চাটনিটা দেখালাম, আর কিছু বললামই না আজকে তোমাদের, মানে আজকে তোমাদের সৌমিয়াদি কি রান্না করলো, তাই না ভাইরা? তোমাদের সাথে কোনোদিন যদি দেখা হয় বা তোমরা যদি কখনো আসো, তো অবশ্যই তোমাদের আমি রান্না করে খাওয়াবো, ঠিক আছে? তো তোমাদের সৌমিয়াদির রান্না কেমন তখন খেয়ে তোমরা বলবে। আর খুবই মানে ইচ্ছে ছিল প্রথম থেকে, না জানো তো, আমি ব্লগ দিয়েই শুরু করেছিলাম। সেই যে তোমাদের প্রথমে একটা ভাইয়ের কথা বললাম না, যে ভাইটা আমাকে, যে ভাইটার হাত ধরে সমস্ত কিছু
আমার ইসলামিক ভিডিও, সেই ভাইটার সম্পর্কে তোমাদের বলবো। তো একজন ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে সেই ভাইটার কথা তুমি বলো দিদি। তো আজকের ভিডিওটা তো মানে মোটামুটি অনেকটাই বড় হয়ে গেল, তো আজকে আর সেই ভাইয়ের কথা বললাম না, কিন্তু পরে কোনো একদিন সেই ভাইয়ের কথা আমি বলবো। তো নামটা তোমাদের বলে দিই, হোসেন ভাই। হোসেন কি জন্য নাম ছিল, রিয়াজুল হোসেন। তো তার সম্পর্কে আমি তোমাদের আরও ভালো করে বলবো, যাতে তোমরাও সেই ভাইটিকে দেখতে পারো, ঠিক আছে? হ্যাঁ, তো সোশ্যাল মিডিয়ায় আছে সেই ভাইটি। তো এখন দেখো আমার শ্বশুর শাশুড়ি খেতে বসে গেছে, যেহেতু আমি স্নান করে চলে এসেছি। বাবা মাকে গিয়ে বললাম, কি বাবা মা খাবে? তো বললো যে হ্যাঁ খাবো, খাবার দাবার নিয়ে আসো। তো এই যে আজকে কি রান্না করেছি দেখে নাও। কচু দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছি, এখানে মাছ করেছি, মাছের ঝাল, এখানে করলা ভাজি করেছি, করলা আর আলু দিয়ে, আর এখানে আমড়ার চাটনি, ঠিক আছে? তো আজকে দুপুরবেলায় হচ্ছে এটাই রান্না করেছি, মানে মাছের মুড়ো দিয়ে গাটি কচু, মাছের ঝাল, আমড়ার চাটনি, করলা আলু ভাজা। তো তোমাদের সৌমিয়াদি সহ তার শ্বশুর শাশুড়ি এখন বসে এটাই খাবে। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। আমার মায়ের জন্য দোয়া প্রার্থনা পাঠাবে কমেন্টের থ্রু। আর সবাই ভালো থাকবে, আবার দেখা হবে নতুন ভিডিওতে।